হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা কুলি, সেটা ট্রেলার কিন্তু গতকাল মেকার্সটা ড্রপ করে দিয়েছে। তাই এই ট্রেলারটা কেমন কি লেগেছে সেটা নিয়ে আলোচনা থাকবে এবং তার সাথে সাথে ট্রেলারটা ব্রেকডাউন করার চেষ্টা করবো যে গল্পটা কি হতে চলেছে। তাই এই যাবতীয় বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলা হবে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। তা প্রথমে আমি একটাই কথা বলতে চাই ট্রেলার রিভিউর আগে, যে এই যে হিন্দি বেল্টে আপনারা যখন রিলিজ করছেন প্যান ইন্ডিয়ান সিনেমা বলে যেটা চালানোর চেষ্টা করছেন এবং সেটা হিন্দি ট্রেলার আসার এতটাই লেট কেন করছেন? প্রায় 7টার সময় তো আপনারা তামিল ট্রেলারটা ড্রপ করে দিয়েছেন, তার 1-1.5 ঘন্টা পর গিয়ে আপনারা ড্রপ করছেন হিন্দি ট্রেলারটা। সেই এই জিনিসটা আমার সব থেকে খারাপ লাগে যে প্যান ইন্ডিয়ান সিনেমা 8 সপ্তাহের ওটিটি উইকেন্ড নিয়েছেন, সব কিছু ঠিক আছে, বাট এত লেটে কেন আপনারা ট্রেলারটাকে ড্রপ করেন হিন্দি ট্রেলারটা, যেখানটা এই হিন্দি বেল্টে এই সিনেমাটাকে নিয়ে যথেষ্ট কিন্তু হাইপ আছে, গ্রাউন্ড লেভেলের কথা বলছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সাউথের ফিল্ম মেকার্সদের এটা একটা অনীহা থাকে যে হিন্দি অডিয়েন্সদের অত বেশি পাত্তা দেয় না, নিজেদের হোম গ্রাউন্ডকে বেশি পাত্তা দেয়। বাট এটা খুব খারাপ লাগার একটা বিষয় বলে আমি এটা অ্যাড্রেস করলাম। তো এবার যদি ট্রেলারটা রিভিউ করি, এক কথায় বলতে গেলে আমি এই ট্রেলারটা দেখে কিন্তু জাস্ট মস্তি পেয়ে গেছি। মানে আমি এই ট্রেলারটা মানে থরলি এনজয় করেছি। 3 মিনিটের উপরে একটা ট্রেলার কাট করা হয়েছে, বাট গল্প কিন্তু সেইভাবে রিভিল হয়নি। হ্যাঁ, কিছু বিটস অ্যান্ড পিসেসে গল্পটা বোঝা যাচ্ছে, বাট ওভারঅল স্ট্রাকচারে কিন্তু গল্পটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানটায় রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা আমার সব থেকে ভালো লেগেছে। যে আমরা কি দেখি অন্যান্য সিনেমাতে যে রজনীকান্তকে মাথায় রেখে সিনগুলোকে ডিজাইন করা হয়, বাট এখানটা কিন্তু সেই জিনিসটা কিন্তু একদম কিন্তু করা হয়নি। রজনীকান্তকে দিয়ে অনেকটা কিন্তু ডাউন প্লে করা হয়েছে, তার জন্য মাস মোমেন্ট রেখেছে, মাস অ্যাকশন রেখেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাকে অনেকটা মানে ডাউনে রেখে কিন্তু সেটা করা হয়েছে। মানে এটা দেখুন, এটা লোকেশের একটা মানে ট্রিটমেন্টে বলা যেতে পারে যে যে যেটা ভাববে না আমি সে তাকে দিয়ে সেই জিনিসটা করিয়ে ছাড়বো। যেরকম নেপোলিয়ানের ক্যারেক্টারটা ছিল, আমরা ক্যাথিতে তার ক্যারেক্টারটা দেখেছিলাম, যখন লিওতে তাকে ইন্ট্রোডিউস করছে তাকে কিন্তু একটা মাস প্রেজেন্টেশন করা হচ্ছে। যখন ওর হাত পা ভেঙে যাচ্ছে এবং একটা বন্দুক নিয়ে মানে রাইফেল নিয়ে ঘরের মধ্যে বসে আছে এবং একটা গুন্ডা ঢুকছে ঘরের ভিতরে গুলি করছে, ওই জায়গায় যা মাস মোমেন্ট দিয়েছিল, আর আমি হলে বসে সিনেমাটা দেখেছিলাম, লোকে চিৎকার করে ফাটিয়ে দিয়েছে। মানে থালাপাতি বিজয়ের থেকেও বেশি চিৎকার করা হয়েছিল নেপোলিয়ানের ওই সিনটাতে। তাই এই জিনিসগুলো সে করে থাকে। এবং শোভিন শাহির যে অ্যাকচুয়ালি মালায়ালাম অ্যাক্টার, সে কোনোদিন এইভাবে কমার্শিয়াল সিনেমাতে কাজ করেনি এবং তাকে দিকে সে কোনোদিন নাচেও নি কমার্শিয়াল সিনেমাতে। এবার যার জন্য তাকে দিয়ে এখানটায় মনিকা গানটাতে নাচানো হয়েছে, যার ফলে কি হচ্ছে যে একটা অ্যান্টি ট্রিটমেন্ট কিন্তু করে দেওয়া হচ্ছে যে তুমি যেই স্টিরিওটাইপ ভাবে তোমাকে লোকে দেখে এসে তার থেকে আমি হাটকে তোমাকে প্রেজেন্টেশনটা দেবো। সেই জিনিসটা কিন্তু ভালো লেগেছে। এবং রজনীকান্তকে আমি বললাম যে রজনীকান্তকে আমরা কিভাবে চিনি, যে মরালেস সে অনেক মানে তাকে মানে মাথায় রেখে সিনগুলোকে ডিজাইন করা হয় তাকে এলিভেশন দেওয়ার জন্য, তার ক্যারেক্টারটাকে এলিভেশন দেওয়ার জন্য, যার জন্য আমরা ওই জায়গায় গুজবাম্পস মোমেন্ট পাই। কিন্তু সেই জায়গায় কিন্তু সেটা করানো হয়নি, অনেকটা ডাউন প্লে কিন্তু করানো হয়েছে, সেটা আমার খুব দুর্দান্ত লেগেছে। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো। হ্যাঁ, একটা ইগল ইজ কামিং এর মতন একটা ভাইবস দেওয়ার চেষ্টা করেছে বিক্রমে, যে এই ট্রেলার কাটে যদি গানটা শুনে থাকেন, ইগল ইজ কামিং, ওইটার মতন এখানটা ভাইবস দেওয়ার চেষ্টা করেছে, বাট ওটার থেকে একটু খাটো হয়েছে। বাট ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু যথাযথ, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং মানে লোকেশ কানাগরাজের লিওর টাইমে প্রত্যেকেই বলেছিল যে 8 সপ্তাহের ওটিটি উইকেন্ড নেওয়ার জন্য, বাট লোকেশ কানাগরাজ সেটা শোনেনি, মেকার্সরাও সেটা শোনেনি, তারা 4 সপ্তাহের ওটিটি উইকেন্ড নিয়েছে যেহেতু বেটার একটা ওটিটি ডিল পাবে বলে। বাট এবার কিন্তু মেকার্সরা কিন্তু 8 সপ্তাহের ওটিটি উইকেন্ড নিয়েছে এবং এই সিনেমার ক্ষেত্রে তারা কিন্তু এ সার্টিফাইড করেছে, যেটা লিওর ক্ষেত্রে করায়নি। লিওতে হিস্ট্রি অফ ভাইলেন্সের থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল সিনেমাটাকে, বাট সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু ভাইলেন্স সাচ অ্যাজ কিছু ছিল না কিন্তু এই সিনেমাতে। এখানটা কিন্তু ভাইলেন্স থাকতে চলেছে, যার জন্য এটা এ রেটেড হতে চলেছে। মানে লোকেশ কানাগরাজ কিন্তু তার ফ্যান্সদের কথা এটা শুনেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যে এবার দেখা লোকেশ কানাগরাজের ভাইলেন্সটা কিরকম হয়। আমি তো সিনেমাটা মানে আমি অধীর আগ্রহে বসে আছি, এই সিনেমাটা আসবে আর আমি এই সিনেমাটা দেখবো। আমি এই সিনেমাটা জাস্ট আমি এনজয় করার জন্য দেখবো। আমি লোকেশ কানাগরাজের মানে সব থেকে বড় ফ্যান। মানে লোকেশ কানাগরাজ যখন এই লিও ফিও বানায়নি বা বিক্রম বানায়নি, তার আগের থেকে আমি লোকেশ কানাগরাজের সিনেমা দেখছি, সে মানাগারাম হোক বা ক্যাথি হোক। আমার এই দুটো সিনেমা বেস্ট। মানে লোকেশ কানাগরাজের যদি বেস্ট সিনেমা বলতে আমি ক্যাথি এবং মানাগারাম এই দুটো সিনেমাকে সবার আগে এগিয়ে রাখবো, তারপর বাদ বাকি সিনেমা আসবে। বাট
এখানটা কিন্তু লোকেশ কানাগরাজের যে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স সেটা আমি দেখতে চাই, কারণ লিওর বেলা অনেক সিন কেটে ফেলে দেওয়া হয়েছিল, ব্লার করে দেওয়া হয়েছিল, বাট এখানটায় দেখতে চাই কতটা এক্সটেন্ড অবধি নিয়ে যেতে পারে। এবং এখানটা নাগার্জুনার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে নাগার্জুনা সে তো একজন তেলেগু স্টার, তেলেগু বড় সুপারস্টার, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাগার্জুনাকে কিন্তু এখানটা কিন্তু ভিলেন পোর্ট্রিয়াল মুডেই কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে। কিন্তু মানে যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকবেন যেটা ধানুষের সাথে করলো কুবেরা, ওখানটা কিন্তু গ্রেইশ এরিয়াটাকে মেনটেন করা হয়েছিল, মানে পুরোপুরি নেগেটিভ শেডে কিন্তু নাগার্জুনাকে ফেলে দেওয়া হয়নি। লাস্টে গিয়ে তাকে একটা জাস্টিফিকেশনে দেওয়ার জন্য তাকে দিয়ে একটা অ্যাকশন করাচ্ছে, সে ভালোর জন্য হয়ে লড়ছে একটা পয়েন্টে গিয়ে কুবেরাতে। বাট এখানটা আমার সেটা মনে হচ্ছে না যে লোকেশ কানাগরাজ সেটা করবে, পুরোপুরি এটাকে ব্ল্যাক ভাবেই ট্রিটমেন্ট করবে। কারণ এখানটা কিন্তু এই হারবার এলাকাটা পুরো এই হারবার এলাকার কিংপিন হচ্ছে নাগার্জুনা, যেখানটা একটা জায়গায় মানে একটা কন্টেনার দাঁড়িয়ে আছে, সবিন শাহির উপরে দাঁড়িয়ে আছে মাইক হাতে নিয়ে, এবং সেখানটায় দেখতে পাচ্ছি যে কন্টেনারে লেখা কিংপিন, এবং সেই কিংপিনটাই হচ্ছে এখানটায় আমাদের নাগার্জুনা। তো এই ট্রেলারটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে, আমার কিন্তু ব্যাপক লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব সুন্দর, এবং এখানটা কিন্তু মুকোবোট ক্যামেরারও কিন্তু একটা জায়গায় ইউজ করা হয়েছে। যখন দেখবেন রজনীকান্ত সবাইকে মারছে ওই জায়গাটায় ট্রিটমেন্টটা দেখবেন বিক্রমে যেরকম ওই ইন্টারভেল সিকোয়েন্সটা যেরকম ছিল মুকোবোট ক্যামেরায় শ্যুট করা হয়েছে, এটাও কিন্তু একটা সেম ভাবে শ্যুট করা হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং আনভারি এখানটায় অ্যাকশন কোরিওগ্রাফি করেছে, তাদের অ্যাকশন কিন্তু যথেষ্ট কিন্তু দেখতে ভালো লাগছে, স্টাইলাইজড। এবং আমি একটা কথা সবার আগে বলতে চাই, স্টাইলাইজড বলতে আমার মনে পড়লো যে এই যে ওয়ার বলি বা এই স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে বলি বা এখন বলিউডের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে বলি, তারা না মাস অ্যাকশনের থেকে তারা ওই স্লিক স্টাইলাইজড অ্যাকশনটাকে বেশি প্রেফার করে, যেটা হলিউডিশকরণ করে দিচ্ছে, হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়েছে তারা এই অ্যাকশন সিকোয়েন্সটা ডিজাইন করছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুলি ট্রেলারটা দেখুন, ওয়ার টু ট্রেলারটা এবং কুলি ট্রেলারটা দুটো পাশাপাশি রাখুন, ওটা তো স্টাইল স্লিক একটা অ্যাকশন দেখাচ্ছে, এখানটাও কিন্তু স্টাইলাইজড অ্যাকশন আছে, স্লিক একটা ব্যাপার কিন্তু রেখেছে তার অ্যাকশনের মধ্যে, কিন্তু সেটার মধ্যে একটা কিন্তু মাসি ব্যাপার আছে যেটা এই ট্রেলারগুলোর মধ্যে থেকে আমরা পাই না। ওয়ারের ক্ষেত্রে বা নর্মাল বলিউডের যেসব অ্যাকশন সিনেমা আছে সেই সব সিকোয়েন্স থেকে মনে হয় পুরোপুরি হলিউডের থেকেই একটা অনুকরণ নিয়ে করা হয়েছে, বাট এখানটা কিন্তু স্লিক স্টাইলাইজড অ্যাকশন আছে, বাট সেটার মধ্যে একটা মাসিক ফ্লেভারও কিন্তু অ্যাড করে লোকেশ কানাগরাজ। এটাই কিন্তু আমি বারংবার বলে এসেছি যে মাসি অ্যাকশন কিন্তু হওয়াটা দরকার, যেটা আমাদের ইন্ডিয়ান একটা অ্যাকশনের বৈশিষ্ট্য, সেটা থাকার দরকার, বাট সেটা কিন্তু আমরা বলিউডের সিনেমার থেকে পাই না, এটা আমার সব থেকে বড় কমপ্লেন। এই দুটো যদি ট্রেলারটা পাশাপাশি চালিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং লোকেশ কানাগরাজ যে সব থেকে ভালো লাগে যে তার না একটা মডার্ন কমার্শিয়াল সিনেমা যে সেন্সিবিলিটিটা থাকার দরকার, সেই সেন্সিবিলিটিটা কিন্তু এর মধ্যে আছে লোকেশ কানাগরাজের মধ্যে। সেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে সে কিন্তু ইউথদের জন্য সিনেমা বানাচ্ছে, ইউথফুল একটা সিনেমা করছে, সেই জায়গায় সেই সেন্সিবিলিটির মাথায় রেখে কিন্তু সেই সিনেমা অ্যাকশন কিন্তু ডিজাইন করে, এবং সিনেমা স্টোরি টেলিং ওইভাবেই কিন্তু নিয়ে যায়, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তাই এই ছিল আমার ট্রেলার রিভিউ। এবার যদি আমি ট্রেলারটা ব্রেকডাউন যদি করার চেষ্টা করি, দেখবেন ট্রেলারটা গল্পটা এরকম হতে চলেছে। ট্রেলারটার আমি মানে দেখুন, সরি আমি ভুলও হতে পারি, বাট আমার যেটা ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এই যে একটা জায়গায় শ্রুতি হাসান রজনীকান্তকে বলছে যে এখানটায় আমার বাবা তোমার সব থেকে ভালো বন্ধু ছিল, কিন্তু সে আগে আমার বাবা। তখন রজনীকান্ত হাসছে এবং তার ওই আইকনিক হাসিটা সে হাসছে, এবং হাসার পর সে বলছে ও আমার জিগরি দোস্ত হয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানটায় সত্যরাজ এবং রজনীকান্ত এরা কিন্তু একে অপরের বন্ধু হতে চলেছে, সেটা কিন্তু এখান থেকে স্ট্যাবলিশড কিন্তু হয়ে যাচ্ছে। এবং এই সিনেমার মধ্যে আরেকটা সিকোয়েন্স আমি মেনশন করতে চাই, আমি এগুলোর স্ক্রিনশট এক একটা করে দিয়ে দেবো। এখানটা একটা সিন দেখানো হচ্ছে যে সত্যরাজ একটা জায়গায় বসে আছে এবং ইলেকট্রিকের যে ওয়্যারের যে ভিএফএক্স গুলো হয় না, যে ইলেকট্রিক মানে বোঝানোর জন্য যে এটা ইলেকট্রিক, ওই জায়গাটা ওই বোঝানোর জন্য ওই জায়গাটা একটা ইলেকট্রিক দেখতে পাচ্ছি, এবং পরবর্তী একটা শটে কিন্তু আমরা একটা চেয়ার কিন্তু দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি সত্যরাজ একটা জায়গায় মেশিন অপারেট করছে। ওই জায়গায় আমার যা মনে হয় কিছু লোকের হয়তো লাশ গুম করে দেওয়া হয়, এই জায়গাটা এই হারবার পুরো এলাকাটার মধ্যে লাশ গুম করে দেওয়া হচ্ছে। এই লাশ যখন গুম করে দেওয়া হয় এবং মানুষে ভাবে যে হয়তো কিছু কারণে তারা হারিয়ে যাচ্ছে বা কিছু, তারা মিসিং পার্সন হিসাবেই থেকে যায়, তাদের আর আলটিমেটলি কোনো সলিউশন পাওয়া যায় না যে আলটিমেটলি তাদের সাথে কি হয়েছে। আমার যা মনে হয় ওই লোকগুলোকে এখানটা এনে এই চেয়ারের মধ্যে এনে
তাদের ইলেকট্রিক শক দিয়ে পুরোপুরিভাবে মেরে ফেলে দেওয়া হয় এবং মেরে ফেলে দেওয়ার পর তাদের লাশ পুরোপুরিভাবে গুম করে দেওয়া হয়। আমার সেটা মনে হচ্ছে। এবং সাত্যারাজ এই হারবার এলাকাটায় যে জিনিসটা চলছে, যে র্যাকেটটা চলছে এই স্মাগলিংয়ের, সেটা বাস্ট করতে চাইছে হচ্ছে সাত্যারাজের ক্যারেক্টারটা, যার জন্য তারও কিন্তু লাইফ থ্রেট কিন্তু হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখতে পাচ্ছি সে পিঠে ব্যাগ নিয়ে, মানে এক সাইড যে ব্যাগগুলো, এক সাইড ব্যাগ নিয়ে ওই যে ঘরটা দেখানো হচ্ছে ওই ঘরের থেকে পালানোর চেষ্টা করছে এবং তাকে গুন্ডারা এসে অ্যাটাক করছে এবং সে গুন্ডাদেরকে মারছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সে ওই জায়গায় ধরা পড়ে যাবে এবং ধরা পড়ে যাওয়ার পর তাকে হয় মেরে ফেলে দেওয়া হবে, আইদার তাকে আটকে রেখে দেওয়া হবে এবং রজনীকান্ত আসবে তাকে খুঁজে বার করার জন্য। এবং সাত্যারাজ একটা জায়গায় কিন্তু ডায়লগও দিচ্ছে যে 30 বছর কিন্তু আমি লুকিয়ে রেখেছি একটা সত্যিরে, এবং এই 30 বছর সত্যিটা বলতে এখানটা আমরা দেভার কথা মানে বোঝাচ্ছে, মানে রজনীকান্তের কথা বোঝাচ্ছে। সে হয়তো এই সময় মানে ক্রাইম, মানে সে একটা ছোট্ট কুলি থেকে, এই হারবার এলাকার কুলি ছিল এবং এখানটা অরাজকতা যখন চলছিল সে এই ক্রাইমের ল্যাডার চড়ে সে একটা টাইমে কিং পিন হয়ে গেছিল এই জায়গাটার। এবং পরবর্তীকালে হয়তো কিছু কারণবশত, কারণ এটা ব্যাক স্টোরিতে আমরা জানতে পারবো, কিছু কারণবশত সে এই জায়গা ছেড়ে 30 বছর মানে 30 বছর পুরো গা ঢাকা দেওয়া দিয়েছিল এবং কোনো টু শব্দ সে করছিল না, একটা অন্য লাইফ লিড করছিল। কিন্তু 30 বছর পর গিয়ে যখন সত্যরাজ তার একটা লাইফ থ্রেট হচ্ছে এবং সে আবার কিন্তু রিটার্ন করছে এই জায়গাতে। এবং আরেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি সত্যরাজ এবং রজনীকান্ত এরা দুইজন মুখোমুখি আছে, যেটা প্রেজেন্ট টাইম লাইনে দেখানো হচ্ছে যে তুই ইহা পার কিউ আয়া, মানে এখানটা সত্যরাজ রজনীকান্তকে বলছে, মানে রজনীকান্ত এর উপরে লাইফ থ্রেট হতে পারে বলে সে ফিরে কিন্তু আসছে এবং তার মানে পাসটা অনেকটা বেশি ভায়োলেন্ট হতে চলেছে, কারণ এখানটা কিন্তু বাসা একটা টেমপ্লেট কিন্তু ফলো করতে চলেছে লোকেশ কানাগরাজ। মানে এখানটায় বড় একটা মানে ক্রাইমের অ্যাঙ্গেল থাকতে চলেছে, যেটা আমরা বাসার ক্ষেত্রে দেখেছিলাম যে মানে প্রেজেন্ট টাইম লাইনে অন্যরকম লাইফ লিড করছিল এবং পাস্ট টাইম লাইনে সে খুব ভায়োলেন্ট একটা মানুষ ছিল, সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ একটা জায়গায় কিন্তু ওই যখন একদম ট্রেলারের লাস্ট শটে রজনীকান্ত মুখে বিড়িটা নিয়ে আসছে এবং নেগেটিভ শট যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু তার ওল্ড একটা লুক দেখতে পাচ্ছি, ওটা হয়তো ডিএজিং এর মাধ্যমে করবে, বাট তার কিন্তু একটা ওল্ড লুক দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, মানে কাইন্ড অফ বাসা একটা টেমপ্লেট কিন্তু এখানটা মেনটেন কিন্তু করবে। অন্যদিকে দেখতে পাচ্ছি যে শ্রুতি হাসান তার নিজের বাবাকে খোঁজার চেষ্টা করছে এবং এই র্যাকেটটাকে সেও কিন্তু বাস্ট করার চেষ্টা করছে, কারণ একটা জায়গায় দেখতে পাচ্ছি সে হয়তো এই টিমের মধ্যে হয়তো ঢুকে যাবে কিছু কারণবশত, কারণ একটা জায়গায় দেখতে পাচ্ছি একটা রুমের মধ্যে সে কিন্তু ঢুকছে, মানে একটা ওই যে কোম্পানির টাইপের রুম, সেখানটায় সে ঢুকছে এবং তার দুটো শট কিন্তু ওখানটায় দেখতে পাচ্ছি। এবং পরবর্তী একটা শটে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের হোস্টেলে কিন্তু এখানটায় ঢুকে গুন্ডারা যখন ঢুকছে, যেটা আমরা এই পাওয়ার হাউসে দেখতে পেয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছি যে ওখানটা রজনীকান্ত সবাইকে মারছে ওই ট্রেলারের মধ্যে, যেটা পাওয়ার হাউসে ওটা অ্যানিমেটেড ভার্সনে আমরা দেখেছিলাম ওই অ্যাকশন সিকোয়েন্সটা। সেখানটা হচ্ছে যে এই হয়তো এরা জানতে পেরে যাবে যে এ হচ্ছে সত্যরাজের মেয়ে এবং একেই মারার জন্য ওই গার্লস হোস্টেলে আসবে, কিন্তু এই গার্লস হোস্টেলে তাকে বাঁচানোর জন্য কিন্তু এখন রজনীকান্ত আছে। এই জিনিসগুলো কিন্তু আমার চোখে পড়েছে এবং উপেন্দ্রাকে কিন্তু সব থেকে বেশি এখানটা উপেন্দ্রাকে কিন্তু লুকিয়ে কিন্তু রেখেছে, তাকে কিন্তু এখানটায় রিভিলই কিন্তু করেনি সেইভাবে। একটাই শট দেখতে পাচ্ছি কুলি ড্রেস পরে, আর একটা তার চোখের ক্লোজ আপ শট কিন্তু নেওয়া হয়েছে, জাস্ট তার মনিটা নড়ছে, তার ক্লোজ শটটা কিন্তু নেওয়া হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, যেটা আমরা কুলি ড্রেসে দেখতে পাচ্ছি উপেন্দ্রাকে, সে হয়তো মানে ওটা হচ্ছে পাস্টটা, মানে একটা পাস্ট টাইম লাইন, যখন রজনীকান্ত ওইখানটা ওই হারবার এলাকায় কুলির কাজ করতো, ওটায় পাস্ট টাইম লাইনটা দেখানো হচ্ছে এবং যখন তার ওই চোখের শটটা নেওয়া হচ্ছে ক্লোজে, এটা কিন্তু প্রেজেন্ট টাইম লাইন। এবার এখান থেকে আমার যেটা অ্যাজাম্পশন, যে এখানটায় সত্যরাজ, রজনীকান্ত এবং উপেন্দ্রা এরা তিনজন হচ্ছে বন্ধু ছিল একটা টাইমে, এবং কিছু কারণবশত এরা এক একজন এক এক দিকে ছিটকে যায় এবং আলাদা হয়ে যায়। এবং সত্যরাজ আমার যেটা মনে হচ্ছে, সে হয়তো এই সিনেমাতে রিপোর্টারের চরিত্র প্লে করছে, সে হয়তো একটা প্রেস চালায় এবং সে এখানটায় পুরো র্যাকেটটাকে মানে এক্সপোজ করার জন্য সে ওই ভিতরে ঢুকছে এবং তার বিভিন্ন খুঁটিনাটিগুলো বার করছে এবং পরবর্তীকালে সে ধরাও পড়ে যাচ্ছে।
হয় তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, মেরে ফেলে তার লাশ গুম করে দেওয়া হচ্ছে, না হলে তাকে আটকে রেখে দেওয়া হচ্ছে। এবং সত্যরাজ খুব ছোট্ট চরিত্রের কিন্তু রোল সে করবে না, কারণ সত্যরাজের সাথে রজনীকান্তের একটা বড় ঝামেলা কিন্তু পাস্টে আছে। কারণ সত্যরাজ বলেছে যে আমি রজনীকান্ত লেভেলের যদি কোনো রোল না পাই আমি সেই সিনেমা করব না, যার জন্য এদের দুজনে একটা বাওয়ালা কিন্তু আছে। লোকেশ কানাগরাজ সেটা কুলির মধ্যে এনে তাদের দুজনকে একসাথে এনে সেটা অ্যাচিভ করতে পেরেছে। বাট এখানটা কিন্তু সত্যরাজের ছোট্ট চরিত্র হলে কিন্তু সত্যরাজ করবে না। অন্য সিনেমার জন্য সত্যরাজ ছোট্ট চরিত্র হয়তো করতে পারে, বাট এই সিনেমার জন্য কিন্তু সে করবে না আমার মনে হয়। যেটা তাকেও কিন্তু সমান কিন্তু প্রায়োরিটি কিন্তু এই সিনেমার মধ্যে দেওয়া হবে। তা আরো একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটারও আমি স্ক্রিনশট দিয়ে দেবো, যে দেখা যাচ্ছে যে একটা বোর্ড আছে, একটা মানে মেস বাড়ি টাইপের, এবং সেখানটা বোর্ড লেখা আছে দেভা ম্যানশন বলে কিন্তু লেখা আছে, এবং সেখানটা একজন গুন্ডা এসে বলছে পুরো জায়গায় বোম লাগিয়ে দে, মানে কি দেভার আতুর ঘর হচ্ছে ওই ম্যানশনটা, এবং সেখানটা এসে সব বোম লাগিয়ে ওটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং ওই ম্যানশনটাই যেটা আমরা কুলি পাওয়ার হাউসে দেখেছিলাম, ওই ম্যানশনটাই ওটাই হতে চলেছে, যেখানটা পুরো এই হারবার এলাকার কুলিরা একসাথে থাকে। এই ম্যানশনটাকেই হয়তো অপারেট করে হচ্ছে আমাদের রজনীকান্ত। এখন সেই ম্যানশনটার ভিতরের অ্যাকশন সিকোয়েন্স আমরা কুলি পাওয়ার হাউসে দেখেছি। তাই এটা আমার কুলির ব্রেকডাউন এরকম, মানে আমি বলতে চাইছি যে গল্পটা এইভাবে কিন্তু একটা বাসা টেমপ্লেট নেবে, তার ব্যাক স্টোরি থাকবে যে সে একটা হারবার এলাকার কুলিতে কি করে কিংপিন হলো, এবং কেন সে ছেড়ে চলে গেল 30 বছর, কেন সে গা ঢাকা দিয়ে রইলো, এবং 30 বছর পর যখন সত্যরাজের উপর একটা থ্রেট আসছে, সত্যরাজের তাকে বাঁচানোর জন্য সে আবার এই মানে ক্রাইম ওয়ার্ল্ডে ফিরে আসছে, এবং ফিরে এসে সে এখানটায় সত্যরাজকে খোঁজার চেষ্টা করছে, এবং অন্যদিকে শ্রুতি হাসানও তার বাবাকে খোঁজার চেষ্টা করছে, এবং এরা তিনজন অ্যাকচুয়ালিতে বন্ধু। এই আমাদের উপেন্দ্রা, সত্যরাজ এবং রজনীকান্ত, এরা তিনজন একসাথে বন্ধু। এবার দেখা সিনেমাটা কিভাবে লোকেশ কানাগরাজ প্রেজেন্ট করে, কারণ বাসা একটা টেমপ্লেট কিন্তু সিনেমার মধ্যে থাকতে চলেছে। তা ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে আমার এটা ভালো লেগেছে যে রজনীকান্তকে রজনীকান্ত হিসাবে কিন্তু প্রেজেন্ট কিন্তু করেনি, তাকে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে কিন্তু কাজে লাগছে। অবভিয়াসলি মাস মুভমেন্ট থাকবে, তামিল সিনেমা মাস মুভমেন্ট অবশ্যই থাকবে, বাট সেটা কিন্তু অনেকটা ডাউনগ্রেড ভাবে থাকবে, মানে অনেকটা আন্ডার প্লে করা হবে রজনীকান্তকে দিয়ে। এই ট্রেলারটা দেখে আমার যা মনে হচ্ছে, ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। তা এই ছিল আমার ট্রেলার রিভিউ এবং ব্রেকডাউন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটা দেখে কেমন লেগেছে, এবং আপনাদের কি মনে হয় স্টোরি প্রেডিকশন এই সিনেমাকে ঘিরে, সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।